নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর পরবর্তী জিকে সেট নাম্বার 10 নম্বর নিয়ে আজকে আলোচনা করব। এর আগে অলরেডি আমরা 9টি সেট নিয়ে আলোচনা করেছি এবং যেখানে প্রতিটি প্রশ্নের সাথে আমরা গুরুত্বপূর্ণ ডিটেলস তোমাদেরকে তথ্য প্রোভাইড করেছি। সেই রকম আজকের ক্লাসেও আমরা সেটা দেখে নেব এবং অবশ্যই তোমরা সকলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পেজের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ রয়েছে সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবে। তাছাড়া ওয়েবসাইটও অ্যাভেলেবেল রয়েছে, যাদের কোনো সমস্যা রয়েছে অ্যাপে তারা কিন্তু ওয়েবসাইটও দেখতে পারো। এছাড়া কিন্তু আমাদের যে ক্লাসের ফ্রি পিডিএফ সেটা কিন্তু অবশ্যই আমরা এই অ্যাপের মাধ্যমেই তোমাদেরকে প্রোভাইড করব, যেখানে ফ্রি পিডিএফ সেকশানে তোমরা কিন্তু ক্লাসের যে পিডিএফ রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে একদম উত্তরের সাথে। তো চলো আজকের ক্লাসটি শুরু করেছি এবং তোমরা যারা যারা ইউটিউবে দেখছো তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো এই পেজটিকে তোমরা কিন্তু ফলো করে রাখবে অবশ্যই, ঠিক আছে? আর লাইক শেয়ারটা তোমরা করে নিও। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ডকইয়ার্ড বা যে কৃত্রিম পোতাশ্রয় রয়েছে এটি পাওয়া গেছে? তো সঠিক উত্তর কোনটা হবে? সিন্ধু সভ্যতা থেকে এর আগের ক্লাসেও আমরা অনেক তথ্যগুলো দেখেছিলাম এবং যে সমস্ত তথ্য এখনও পর্যন্ত দেখা হয়নি সেগুলো আমরা দেখব। তো সিন্ধু সভ্যতার যে ডকইয়ার্ড বা পোতাশ্রয় এটা কিন্তু আমরা লোথালেই পেয়েছিলাম। লোথায় কিন্তু একটি বন্দর শহর ছিল যেখানে আমরা কিন্তু ডকইয়ার্ড বা কৃত্রিম পোতাশ্রয় হদিশ পেয়েছি। তো এর সাথে কিন্তু আমরা দেখব এই যে লোথাল, যেটা গুজরাটের ভোগাভা নদীর তীরে অবস্থান করছে এবং এটি কিন্তু অন্যতম একটি কৃত্রিম সমুদ্র বন্দর তোমরা কিন্তু বলতে পারো বিশ্বের। এখানে পোড়ামাটির জাহাজের মডেল পাওয়া গেছে। তার সাথে কালীবঙ্গান, যেটা রাজস্থানে অবস্থান করছে, এটি ঘরঘরা নদীর তীরে অবস্থান করছে এবং বানওয়ালিতে পোড়ামাটির তৈরি লাঙলের যে প্রতিকৃতি এটি কিন্তু পাওয়া গেছে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ সাইট থেকে আমরা যে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এর আগের ক্লাসে আরও অনেক ডিটেলসে আলোচনা করেছিলাম সিন্ধু সভ্যতা সম্পর্কে, তোমরা যারা দেখোনি দেখে নেবে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে? তো অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে ভারতের সংবিধানের 17 নম্বর আর্টিকেলে। আনটাচেবিলিটির কথা এখানে বলা হয়েছে এবং আমাদের সংবিধানের এটি কিন্তু একটি মৌলিক অধিকার রয়েছে। 17 নম্বর অস্পৃশ্যতা প্রথাটাকে নিষিদ্ধ করে এবং মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে এটি একটি। আমাদের ধারা নাম্বার যে 15 রয়েছে সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে এবং 14 নম্বর যে আর্টিকেল রয়েছে সেখানে আইনের চোখে সকলের সমান বা সাম্যের কথা বলা হয়েছে, অর্থাৎ আইনের চোখে কিন্তু সকলের সমান, এটি আর্টিকেল নাম্বার 14-তে বলা হয়েছে। এছাড়া আর্টিকেল নাম্বার যে 16 রয়েছে, ধারা নাম্বার 16, যেখানে বলা হয়েছে সরকারি চাকরিতে সুযোগের সমতার কথা, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগের কথা বলা হয়েছে 16 নম্বর আর্টিকেলের ক্ষেত্রে। তো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ ধারাগুলো রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, অশোক মেহতা কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য কতগুলি স্তর প্রস্তাব করেছিল? এটা কিন্তু আমরা জানি যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে হয়েছিল, কিন্তু এর আগেও একটা কমিটি কিন্তু সুপারিশ করেছিল, সেটা হচ্ছে অশোক মেহতা, এবং এরা কিন্তু টোটাল 2টি স্তর কিন্তু প্রস্তাব করেছিল প্রাথমিকভাবে। তো আমরা দেখব এই সম্পর্কিত 1977 সালে এই যে অশোক মেহতা কমিটি এটি কিন্তু গঠন করা হয়েছিল এবং তারা যে 2টি স্তরের কথা বলেছিল, একটি কিন্তু জেলা পরিষদ ছিল এবং একটি ছিল মণ্ডল স্তর। তো এই টোটাল 2টি স্তর বিশিষ্ট ছিল এই অশোক মেহতা কমিটির সুপারিশের ভিত্তিতে। কিন্তু পরবর্তীকালে বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে ত্রিস্তর বিশিষ্ট 3টে স্তর বিশিষ্ট একটি ব্যবস্থার সুপারিশ করেছিল, যেটাই কিন্তু ফাইনালিভাবে কার্যকর করা হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক বলা হয়ে থাকে বলবন্ত রায় মেহতাকে, কারণ এই কমিটির সুপারিশেই তিনি কিন্তু হেড ছিলেন এবং এই কমিটির সুপারিশে বর্তমানে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা দেখেছি। এবং এটি কত নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? না, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে এটি কিন্তু কার্যকর হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি রয়েছে? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ রয়েছে সেটা হচ্ছে সান্দাকফু এবং এই সান্দাকফুর উচ্চতা রয়েছে 3636 মিটার, অথবা তোমরা মনে রাখতে পারো 3636 মিটার, ঠিক আছে? এইভাবে মনে রাখলে একটু ভালো সুবিধা হবে তোমাদের। তো এইভাবে তোমরা অবশ্যই মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গের সান্দাকফুর উচ্চতা। এর পরবর্তী আমরা দেখব এই যে সিঙ্গালীলা পর্বতশ্রেণী রয়েছে এটি নেপাল এবং ভারতের সীমান্তে অবস্থান করছে। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ অংশ হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা যেটি রয়েছে এবং ফালুট, যার উচ্চতা রয়েছে 3600 মিটার। এটি কিন্তু সান্দাকফুর পরেই দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, অর্থাৎ সান্দাকফুর উচ্চতা রয়েছে 3636 মিটার এবং ফালুট, যেটা সেকেন্ড হাইস্টে আসছে, যার উচ্চতা 3600 মিটার।
পরবর্তী আমরা দেখব যে সান্দাকফু থেকে এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্টভাবে কিন্তু দেখা যায়, এই সময় বিশেষ করে তোমরা কিন্তু এটা দেখতে পারো। এছাড়া দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, কারণ 1999 সালে এটি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যের স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ পায়, যেটা 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। পরবর্তী আমরা দেখব প্রশ্ন রয়েছে 1857 সালের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। তো 1857 সালের যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ রয়েছে, যেটাকে VD সাভারকার, তিনি কিন্তু এটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। তো এই সম্পর্কে আমাদের 1857 সালের যে মহাবিদ্রোহ রয়েছে, এখান থেকে অনেক প্রশ্ন হয়। যেমন রয়েছে এই বিদ্রোহের সূচনা কবে হচ্ছে। 1857 সালে 29শে মার্চ ব্যারাকপুর সেনানিবাস, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকেই কিন্তু এর সূত্রপাত ঘটছে। অনেক সময় তোমরা মিরাট কিন্তু দেখতে পাবে, কিন্তু যদিও কিন্তু অপশানে যদি ব্যারাকপুর থাকে তাহলে কিন্তু ব্যারাকপুরই আমাদের উত্তর হবে, কারণ এটা মার্চ মাসের দিকে আমাদের ব্যারাকপুর থেকেই হয়েছিল। আবার অনেক বইতে কিন্তু মিরাট পাবে, সেখানে 10ই মে কিন্তু দেওয়া রয়েছে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে রয়েছেন না, মঙ্গল পাণ্ডে কিন্তু সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। পরীক্ষায় অনেকবার কিন্তু এই প্রশ্নটি এসেছে। এর সাথে মনে রাখবে যে এই যে বিদ্রোহের যে প্রত্যক্ষ কারণ, তার কারণ কি ছিল না, এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু এবং শূকরের চর্বি মাসানো যে কার্তুজ রয়েছে, সেটাকে দাঁতে কেটে এটাকে কিন্তু বন্দুকে ভরতে হতো। এই যে কারণ, এর কারণেই কিন্তু সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে, কারণ এখানে একটা ধর্ম নিয়ে কিন্তু একটা গুজব ছিল আর কি, এটা একটা, ঠিক আছে। তো এটা কিন্তু হিন্দু মুসলিম দুজনারই কিন্তু যে যাদের নিজে নিজে ধর্ম রয়েছে তাদের ধর্মে আঘাত এনেছিল, যার ফলে কিন্তু সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল। এই এনফিল্ড রাইফেল তার মধ্যে কিন্তু একটা প্রত্যক্ষ এবং অন্যতম প্রধান কারণ কিন্তু ছিল। পরবর্তী আমরা দেখব বিদ্রোহের যে কেন্দ্রবিন্দু, সেটা কিন্তু বিদ্রোহীটি মিরাট, দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি এবং এলাহাবাদে তীব্র রূপ ধারণ করেছিল। এবং ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। এই যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হচ্ছিল, সেই সময় কিন্তু ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরীক্ষায় প্রশ্ন আসে যে সেই সময় সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, না লর্ড ক্যানিং কিন্তু সেই সময় ছিলেন। বিদ্রোহের ফলে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটেছিল। তো এই পর্যন্ত আমরা দেখলাম। এখান থেকে আরও অনেক প্রশ্ন হয়, সেগুলো আগামী দিনের ক্লাসগুলোতে আমরা দেখে নেব। পরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে জরুরি অবস্থা সংক্রান্ত যে বিধান বা এই সম্পর্কিত আলোচনা করা হয়েছে। তো ভারতের সংবিধানের যে জরুরি ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু 18তম যে আমাদের পার্ট রয়েছে, সেখানে কিন্তু এই সম্পর্কিত বিধান রয়েছে। তো আমরা দেখব এই সম্পর্কিত কী রয়েছে না, 18 নম্বর সংবিধানের পার্টে কিন্তু জরুরি অবস্থার বিধান সম্পর্কে বলা হয়েছে। আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই যে জরুরি অবস্থার বিধান, এটি কিন্তু আমরা জার্মানির সংবিধান থেকে নিয়েছি। তো জার্মানির সংবিধান থেকে এটাকে ধার করা হয়েছিল। এবং এই যে 352 নম্বর আর্টিকেল রয়েছে, এটি হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, অর্থাৎ এটি কিন্তু ভারতের 3বার কিন্তু লাগু করা হয়েছে। 352 নম্বর আর্টিকেলের মাধ্যমে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হয়েছে, এবং 356 নম্বর আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ রয়েছে। আর এটা ভারতে বহুবার কিন্তু লাগু করা হয়েছে। এছাড়া রয়েছে 360 নম্বর আর্টিকেল, যেখানে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে, যদিও ভারতে কিন্তু এটা এখনও পর্যন্ত লাগু হয়নি, আশা করব কখনো হবেও না। তো এইগুলো কিন্তু আমাদের ছিল গুরুত্বপূর্ণ যে সমস্ত আমাদের 18 নম্বর পার্টের অংশ রয়েছে জরুরি অবস্থা, এই সমস্ত জরুরি অবস্থা এবং তাদের আর্টিকেল নাম্বারগুলো পরীক্ষায় চলে আসে, সবগুলো কিন্তু 18 নম্বর পার্টের মধ্যে পড়ছে। আর এই যে জরুরি অবস্থা, এটি কিন্তু আমরা জার্মানির সংবিধান থেকে ধার নিয়েছি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্থলসীমা রয়েছে। তো ভারতের সাথে আমাদের পশ্চিমবঙ্গের যে বাউন্ডারি লাইনগুলো রয়েছে, বা আমাদের প্রতিবেশী দেশের সাথে ভারতের যে বাউন্ডারি লাইনগুলো রয়েছে, এইগুলো কিন্তু অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং ম্যাপ পয়েন্টিং অনুসারে আমাদের একটু দেখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের প্রতিটা এক্সামে চলে আসে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো আমরা দেখব যে আমাদের পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম যে সীমারেখা রয়েছে, যদি আমরা রাজ্যের ক্ষেত্রে বলি, সেটা কিন্তু ঝাড়খণ্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান নাম্বার এ, ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি স্থলসীমা কিন্তু বর্ডার লাইন রয়েছে। যদি আমরা কোনো দেশের ভিত্তিতে বলি, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে 4096 কিলোমিটার কিন্তু সবথেকে বেশি সংখ্যক কিন্তু এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সাথে এর বর্ডার লাইন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমানা কিন্তু দীর্ঘতম রয়েছে, এবং পশ্চিমবঙ্গের সাথে সবথেকে ছোট সীমানা যদি বলা হয়, সেটা হচ্ছে সিক্কিমের কিন্তু সবথেকে ছোট সীমারেখা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে। এছাড়া পশ্চিমবঙ্গের 5টি জেলার সাথে
ঝাড়খণ্ডের সীমান্ত রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের টোটাল 5টি এমন জেলা রয়েছে যেগুলো ঝাড়খণ্ডের টাচে রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তর দিকে নেপাল এবং ভুটান দ্বারা কিন্তু সীমাবদ্ধ রয়েছে, অর্থাৎ দুটি প্রতিবেশী দেশ রয়েছে উত্তর দিকে নেপাল এবং ভুটান। বাংলাদেশ ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা রয়েছে, যেটা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের সাথেও কিন্তু সেটা বেশি রয়েছে। আর পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী ভারতীয় রাজ্যগুলির সীমানা রয়েছে সেগুলো পরীক্ষায় চলে আসে, অর্থাৎ পশ্চিমবঙ্গের আশপাশ যে সমস্ত রাজ্য রয়েছে সেগুলো কতগুলো রয়েছে, টোটাল কিন্তু 5টি রাজ্য রয়েছে। কোন কোন রাজ্য? ঝাড়খণ্ড রয়েছে, বিহার আছে এবং ওড়িশা রয়েছে, তার সাথে আসাম এবং সিকিম। এই টোটাল 5টি রাজ্য রয়েছে যেগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে টাচে রয়েছে বর্ডার লাইনে। এবং পশ্চিমবঙ্গের সাথে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে যেটা আন্তর্জাতিক সীমানা নির্দেশ করছে, যার মধ্যে বাংলাদেশ সবথেকে বৃহত্তম রয়েছে এবং উত্তর দিকে নেপাল এবং ভুটান। তো এই তিনটে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ রয়েছে যারা কিন্তু পশ্চিমবঙ্গের সাথে টাচে রয়েছে। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের এক্সামের দিক থেকে বিভিন্ন এক্সামে কিন্তু বারবার কিন্তু এই প্রশ্নগুলো চলে আসে। অবশ্যই এগুলো কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এর সাথে আমরা দেখব পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম, যেটা বাংলাদেশের সাথে রয়েছে, দেখেছি আমরা। এবং ক্ষুদ্রতম যদি বলা হয় আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেটা হচ্ছে ভুটানের সাথে। চলো পরের প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্ন রয়েছে 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজে কতগুলি কার্যনির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। তো এখানে মোট কতগুলি সাবজেক্টের কথা রয়েছে? টোটাল কিন্তু এখানে 29টি এমন ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে, ঠিক আছে, পঞ্চায়েতকে। 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে যেটা হয়েছিল, যার মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু গঠন করা হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে। 3টে স্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে। চলো আমরা এই সম্পর্কিত আরও যদি কিছু দেখি, যেমন 11 নম্বর যে তহসিল রয়েছে, যেখানে 29টি বিষয় রয়েছে পঞ্চায়েতের মধ্যে। এবং এই যে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটি কিন্তু সাংবিধানিক একটি মর্যাদা দেওয়া হয়েছে 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেমনটা বললাম। এবং পঞ্চায়েতি রাজ যে নির্বাচন ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু নির্বাচন হয়ে থাকে। আর নির্বাচনটা কে করিয়ে থাকে? স্টেট ইলেকশন কমিশন, ঠিক আছে। এছাড়া তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে এবং মহিলাদের জন্য কিন্তু এখানে 1/3 আসন কিন্তু সংরক্ষিত রয়েছে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থায়। চলো পরবর্তী আমরা প্রশ্ন কি রয়েছে দেখি। দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নয়, পঞ্চায়েতের এক্সামের জন্য আমরা কিন্তু তোমাদেরকে ফ্রিতে ক্লাস করাচ্ছি ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে। তার সাথে সাথে তোমাদের যখন ফুল নোটিফিকেশান আসবে, ফুল সিলেবাস আসবে, তার জন্য কিন্তু তোমরা একদম স্পেশাল পঞ্চায়েতের এক্সামের জন্য তোমরা কিন্তু বাংলা, ইংরেজি, তোমাদের যে জিকে রয়েছে এবং ম্যাথ, তার জন্য কিন্তু মোস্ট এফেক্টিভ এবং মোস্ট ইম্পর্টেন্ট একদম তোমাদের সাজেশান টাইপের প্রশ্ন উত্তর সাথে সাথে তোমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস কিন্তু পাবে, সেটা কিন্তু আমাদের এই অ্যাপের মাধ্যমে পাবে। এটা কিন্তু তোমরা অ্যাপের মাধ্যমে পাবে, যেখানে পরবর্তীকালে তোমাদের একটি পিডিএফ ব্যাচ আনা হবে। এবং তার জন্য কিন্তু অবশ্যই তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপটি ডাউনলোড করে রাখবে। শুধু তার জন্য নয়, তোমরা যে সমস্ত ক্লাসগুলি দেখছো, এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু তোমরা অলরেডি কিন্তু পিডিএফ পাচ্ছ। এবং তার সাথে তোমাদের বলে রাখি, এখানে পেইড পিডিএফ সেকশানে যদি যাও, এখানে অনেক গুরুত্বপূর্ণ পিডিএফ তোমাদের জন্য ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং যেগুলো কিন্তু তোমাদের পঞ্চায়েত, আইসিডিএস এবং ডব্লিউপি সহ অন্যান্য ক্লার্কশিপ এক্সামের মতো এক্সামে তোমাদেরকে অনেক হেল্প করবে। যেমন তার মধ্যে রয়েছে ভারতের সংবিধান এবং ভারতের ইতিহাস রয়েছে এবং স্ট্র্যাটেজিকে। এই তিনটে কিন্তু আমাদের প্রতিটি এক্সামের জন্য হেল্পফুল হচ্ছে। এবং যেখানে ভারতের সংবিধানে এবং ইতিহাসে 80টার মধ্যে যা পেজ রয়েছে, ওই 80টা পেজের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়ার আমরা চেষ্টা করেছি। যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি। এছাড়া স্ট্র্যাটেজিকের মধ্যে আমরা 120টার ওপর টপিক রেখেছি, যেগুলো তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। এছাড়া আমরা রেলওয়ে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সেগুলো কিন্তু দিচ্ছি। তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে মে, জুন, তো মে পর্যন্ত কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো এবং জুন মাসের আজকে কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা মোটামুটি সামনে এক সপ্তাহের মধ্যে সেটা পেয়ে যাবে। এছাড়া কিন্তু রেলওয়ে গ্রুপ ডি সায়েন্স এবং এনটিপিসির যে এক্সাম হয়ে যাচ্ছে, যেমন 2020-21 থেকে এনটিপিসি এক্সাম হয়েছে, সেইখান থেকে শুরু করে 2026 পর্যন্ত এখনও পর্যন্ত যে কটা এক্সাম হয়েছে, 2026-এ গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত আমরা এখানে জিকে সেকশনটা দিয়ে রেখেছি সাবজেক্ট ওয়াইজ। এবং তার সাথে সাথে আন্ডার গ্র্যাজুয়েটেরও তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং সেই পিডিএফটাও কিন্তু তোমরা খুব শীঘ্রই এখানে পেয়ে যাবে। এছাড়া তোমাদের যেমনটা বললাম, আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ইতিহাস, সংবিধান এবং স্ট্র্যাটেজিকে, এই তিনটে কিন্তু প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং এগুলো নিয়ে তোমরা পড়তে থাকো, তাহলে কিন্তু অন্যদের তুলনায় অনেকটা তোমরা এগিয়ে থাকবে।
যেমন তোমাদের ডেমো আকারে তোমাদের যদি দেখায়, যদিও ডেমো কিন্তু তোমরা অল ডিটেলস অ্যাপের মধ্যে দেখতে পাবে। এখানে ভারতের সংবিধান তোমাদের দেখানো হচ্ছে, যেখানে 81টা পেজ সংখ্যা রয়েছে। একদম সংবিধানের একদম প্রথম প্রাথমিক পর্ব থেকে শুরু করে টোটালটা মন্ত্রী মিশন থেকে শুরু করে ক্যাবিনেট মিশন, টোটাল জিনিসটা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি। এবং সংবিধানে যে সমস্ত আর্টিকেল রয়েছে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ডিপিএসপি, পরপর যা যা রয়েছে আমরা সব কিছু, এবং সাংবিধানিক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের নাম এবং তাদের যে সমস্ত আর্টিকেল গুরুত্বপূর্ণ সব এখানে দেওয়া রয়েছে। এমনকি শেষের দিকে আমরা তোমাদের জন্য যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখনও পর্যন্ত যে কটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই সমস্ত অ্যামেন্ডমেন্ট কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তার সাথে শুধু তাই নয়, এইখানে কিন্তু আমরা শেষের দিকে ওয়ান লাইনের প্রশ্ন উত্তরও তোমাদের জন্য দিয়েছি। এই ওয়ান লাইনের প্রশ্নের আরেকটা বিশেষত্ব হচ্ছে, যেখানে প্রতিটি প্রশ্নের সাথে তোমরা কিন্তু অতিরিক্ত তথ্য হিসাবে ডিটেলস তথ্য কিন্তু এখানে পেয়ে যাবে, যেটা তোমাদের রিভিশনের জন্য আরও মোস্ট এফেক্টিভ হবে এবং তোমাদের এটা কিন্তু ভালোভাবে মনে থাকবে জিনিসটা। ঠিক আছে, যখনই পড়বে তোমাদের রিভিশনটা আরও বেস্ট হবে। এখানে অবশ্যই এইভাবে কিন্তু আমরা ইতিহাসও দিয়েছি এবং সংবিধান দিয়েছি, তার সাথে স্ট্র্যাটেজিকে 120টার ওপর টপিক আছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স যাদের প্রয়োজন রয়েছে, রেল, এসএসসি, আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু আমরা মে 2026 ইতিমধ্যে আমাদের অ্যাপের মধ্যে আপডেট করে দিয়েছি। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা 13 টাকা প্রতি মাস হিসাবে কিন্তু পেয়ে যাবে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। মে 2026 পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এখন, এবং 450 কাছাকাছি প্রশ্ন উত্তর রয়েছে এখানে। আর তার সাথে বলে রাখি, পরবর্তী এই মাসটা শেষ হবে, সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমরা পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। আর তোমাদের জন্য একটা বলে রাখি, আগামীকাল থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে, সেটা হচ্ছে প্রতিদিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আমরা 10 মিনিটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করব। একদম 10 মিনিটের মধ্যে মিনিমাম টাইমে ম্যাক্সিমাম যতটা রিভিশন হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজে স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে। ঠিক আছে, তো অবশ্যই সকলে কিন্তু এটা ফলো করবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। তরাই অঞ্চল মূলত পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দেখা যায়? তো কোন জেলায় দেখা যায় এই তরাই অঞ্চলটি? অবশ্যই তরাই এর অর্থই হচ্ছে স্যাঁতসেঁতে এবং উর্বর একটি মৃত্তিকা, যেটা কিন্তু আমরা দেখতে পাই দার্জিলিং এবং জলপাইগুড়ি অঞ্চলে। এর সাথে আমরা দেখব তরাই অঞ্চল, যেটা কিন্তু হিমালয়ের পাদদেশে অবস্থান করছে, যার অর্থই হচ্ছে স্যাঁতসেঁতে উর্বর ভূমি, এবং এখানে কিন্তু চা চাষ কিন্তু ব্যাপকভাবে হয়ে থাকে। এবং ডুয়ার্স অঞ্চল, যেটা কিন্তু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিস্তৃত রয়েছে। আর ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা, পরীক্ষায় চলে আসে। পরের প্রশ্ন রয়েছে, নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? তো নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? না দীনবন্ধু মিত্র। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। তিনি কিন্তু নীলদর্পণের যে নাটকের রচনা করেছিলেন। এবং এখানে মূলত কী নিয়ে আলোচনা হয়েছিল? এই নাটকের মধ্যে নীল চাষিদের যে অত্যাচারের যে বিবরণ, অর্থাৎ নীল চাষিদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছিল ইংরেজদের দ্বারা, সেই সমস্ত তথ্য কিন্তু আমরা এই নীলদর্পণ নাটক থেকে কিন্তু জানতে পারি। 1861 সালে এটাকে প্রকাশ করা হয়েছিল, এবং মাইকেল মধুসূদন দত্ত, অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে এটি, মাইকেল মধুসূদন দত্ত এই নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছেন। নীলদর্পণ লেখা হচ্ছে দীনবন্ধু মিত্রের, এবং মাইকেল মধুসূদন দত্ত এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করেছেন। ঠিক আছে, ট্রান্সলেট করেছেন তিনি। এবং যে লং সাহেব যিনি রয়েছেন, ইনি কিন্তু ইংরেজি অনুবাদের যে প্রকাশক ছিলেন, অর্থাৎ এটাকে মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু এটাকে ইংরেজিতে অনুবাদ করছেন, এবং এই জেমস লং তিনি কিন্তু এটাকে ইংরেজি অনুবাদক যেটা হয়েছে না, সেটাকে প্রকাশ করেছেন তিনি। ঠিক আছে, তো প্রকাশক ছিলেন কিন্তু এই জেমস লং সাহেব। আর এই যে নীল বিদ্রোহ, যেটা কিন্তু হয়েছিল কত সালের দিকে হয়েছিল? না 1859 থেকে 1860-এর দিকে শুরু হয়েছিল এই নীল বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ কে রয়েছেন বর্তমানে? তো এখানে বর্তমানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এটাকে কে নিয়োগ করেন? আচ্ছা, কে নিয়োগ করেন সেখানে কিন্তু বলা হয়েছে। তো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিয়োগ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি নিজে। অবশ্যই অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং সংবিধানের এখানে 148 নম্বর আর্টিকেল থেকে আমরা ক্যাগ সম্পর্কে কিন্তু জানতে পারি। এই সম্পর্কিত যদি আমরা দেখি 148-এ এখানে কিন্তু ক্যাগ সম্পর্কে বর্ণিত রয়েছে। ক্যাগের যে মেয়াদকাল রয়েছে সেটা কিন্তু 6 বছর অথবা 65 বছর, যেটা আগে হবে সেটা। ঠিক আছে, 6 বছরের মেয়াদে 65 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু কার্যভার গ্রহণ করেন। এবং তিনি কিন্তু সরকারের যে আয়ের অডিট করে থাকেন। ক্যাগ ডিপার্টমেন্টটা কি? সেটা কিন্তু সরকারের যে আয় ব্যয়ের যে হিসাব সেটা কিন্তু তিনি রাখেন, এবং আয়ের যে অডিট সেটা কিন্তু ডিপার্টমেন্টে তিনি কিন্তু এটা করেন। তার রিপোর্ট লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি দ্বারা পরীক্ষা করা হয়। তার এই যে অডিট রিপোর্ট রয়েছে সেটা কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেটা কিন্তু পরীক্ষা করে। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, বর্তমানে ক্যাগের হেড কে রয়েছেন? তো এটা তো আমাদের আসতেই পারে। তো বর্তমানে কিন্তু ক্যাগের হেড রয়েছেন কে সঞ্জয় মূর্তি।
কে সঞ্জয় মূর্তি তিনি কিন্তু বর্তমানে রয়েছেন CAG পদে। ঠিক আছে, আর এটাকে নিয়োগ করে থাকেন কে? অবশ্যই রাষ্ট্রপতির স্বাক্ষরে তিনি কিন্তু এখানে নিয়োগ হয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভূ রোডের দেশ বা বাংলার প্রবেশদ্বার বলা হয়ে থাকে? তো কোনটা হবে উত্তর? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে মালদা। অপশান নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে মালদা। এবং এখান থেকে এইভাবে কিন্তু বহু প্রশ্ন কিন্তু হয়, যেমন শিলিগুড়ি করিডোর যেটা ভারতের সাথে উত্তর পূর্ব ভারতকে সংযোগ করছে, অবশ্যই সেটা হচ্ছে কি? শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা অনেকেই যেটা চেনে সেটা হচ্ছে চিকেন নেক্স নামে এটাকে ডাকা হয়। এবং শিলিগুড়ি সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যবর্তী অবস্থান করছে। এবং মালদা যেটা আমরা দেখলাম একটু আগে, বাংলার প্রবেশদ্বার বলা হচ্ছে, এবং এটি কিন্তু আমের জন্য বিখ্যাত রয়েছে। এখন বর্তমানে আমের সিজন চলছে। পরবর্তী আমরা দেখব, এখান থেকে আরও অনেক প্রশ্ন হয়, যেমন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়ে থাকে? এই যে শিলিগুড়ি রয়েছে, শিলিগুড়িকেই বলা হয়ে থাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এবং শিলিগুড়ি যে করিডোর যেটাকে চিকেন নেক্স নামে আমরা কিন্তু চিনি। এবং ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভৌগোলিক দিক থেকে বলতে গেলে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে মুম্বাইকে, যেটা কিন্তু সামুদ্রিক বাণিজ্যের জন্য বিখ্যাত রয়েছে। এবং সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়ে থাকে ক্যানিংকে, পরীক্ষায় আসে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? ক্যানিংকে। এবং পূর্ব ডুয়ার্সের প্রবেশদ্বার কোনটাকে বলা হয়? আলিপুরদুয়ারকে। পূর্ব ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় আলিপুরকে। নেক্সট আমরা দেখব ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়িকে। তো এই যে কটা আমাদের এখান থেকে প্রশ্ন হয় সবগুলো আমরা এক নজরে একবার দেখে নিলাম। এখান থেকে যা যা আসে সবগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের হবে। অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, কারণ একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরই তোমাদেরকে দেখানো হচ্ছে, যেমনটা তোমাদের এক্সামে আসবে ডাইরেক্ট সেইগুলোই কিন্তু তোমাদের করানো হচ্ছে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো ভারতের সংবিধানের যে মৌলিক কর্তব্য রয়েছে যেটা সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং এই সম্পর্কে আমরা দেখে নেব যে 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটি যুক্ত করা হয়েছিল 1976 সালে। এবং শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এখানে এটা পরবর্তীতে প্রবর্তিত হয়েছিল। আচ্ছা, এটা না, এখানে কিন্তু এটা ভুল নেওয়া হয়েছে। এই যে মৌলিক কর্তব্য, এটা শরণ সিং কমিটির সুপারিশে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এখানে কিন্তু 42 নম্বর যে অ্যামেন্ডমেন্ট একটা করানো হচ্ছে 1976 সালে করানো হয়েছিল। এবং এই যে এখানে কমিটি বসানো হয়েছিল শরণ সিং, যেখানে তিনি চেয়ারম্যান ছিলেন, এবং এটাকে বলা হচ্ছে শরণ সিং কমিটি, এরই সুপারিশে কিন্তু এই যে আমাদের মৌলিক কর্তব্য রয়েছে যেটা রাশিয়ার সংবিধান থেকে আমরা নিয়েছি, এটাকে কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এটাকে কিন্তু আমাদের সংবিধানের 51A এই আর্টিকেলে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, 51A নাম্বার আর্টিকেলে। এবং এখানে প্রাথমিকভাবে কিন্তু 10টি কিন্তু মৌলিক কর্তব্য ছিল এবং বর্তমানে 11টি রয়েছে। তার কারণ এই যে 11 নম্বর রয়েছে এটাকেও কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করানো হয়েছিল, যেটা 2002 সালে করানো হয়েছিল। তো এর মাধ্যমে কিন্তু 11 নম্বর যে মৌলিক কর্তব্য রয়েছে এটাকে পরবর্তীকালে অ্যাড করা হয়। সুতরাং বর্তমানে কিন্তু আমাদের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু 11টি রয়েছে। তো জিনিসটা ক্লিয়ার হলো তো? তাহলে কিন্তু এখানে আমরা দেখে নেব যে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের যে অন্তর্ভুক্তি, অর্থাৎ ভারতের সংবিধানে যেটা 42 নম্বর সংশোধনীর মাধ্যমে 1976 সালে টোটাল 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হচ্ছে, যেটা কিন্তু 51A নাম্বার আর্টিকেলে রয়েছে। এবং 11তম যে মৌলিক কর্তব্য বা শেষ যে মৌলিক কর্তব্য সেটাকে কিন্তু 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2002 সালে করা হয়েছিল, তার মাধ্যমে কিন্তু ওই 11 নম্বরটা অ্যাড করা হচ্ছে। সুতরাং বর্তমানে কিন্তু 11টি মৌলিক কর্তব্য আমাদের রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, পঞ্চায়েত নির্বাচন পরিচালনা কে করে থাকেন? অর্থাৎ পঞ্চায়েতের যে নির্বাচন পরিচালনা সেটাকে কিন্তু কে করে থাকেন? রাজ্য অর্থাৎ স্টেট ইলেকশন কমিশন কিন্তু করে থাকে। যেমন ভারতীয় নির্বাচন কমিশন, তাদের দায়িত্ব কী রয়েছে? টোটাল ভারতের মধ্যে যে সমস্ত রাজ্য রয়েছে তাদের যে লোকসভার যে নির্বাচন সেটাকে কিন্তু করানো। ঠিক সেই রকম আমাদের রাজ্যের পঞ্চায়েত এবং পৌরসভার যে নির্বাচন সেটাকে করানোর দায়িত্ব রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবং এটি ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে রয়েছে? 243-এর কে এবং 243-এর জেডের এ অনুচ্ছেদের অধীনে কিন্তু এটাকে কিন্তু রাখা হয়েছে। এবং রাজ্য ইলেকশন কমিশনের এখানে কিন্তু রাজ্যপাল কিন্তু নিয়োগ করে থাকে, অর্থাৎ স্টেট ইলেকশন কমিশনের যে চিফ রয়েছেন তাকে কিন্তু রাজ্যপাল নিয়োগ করে থাকেন। এবং এর কাজ কি রয়েছে? পঞ্চায়েত এবং পৌরসভার সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। এবং ভারতের যে নির্বাচন কমিশনার সেখানে কিন্তু লোকসভা এবং বিধানসভা নির্বাচন তারা কিন্তু কমপ্লিট করিয়ে থাকেন। তো এই সম্পর্কিত যা যা তথ্য রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে। এর পরবর্তী আমরা দেখব আমাদের যে ভারতীয় নির্বাচন কমিশন রয়েছে সেটা কিন্তু সংবিধানের 324 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। এবং
জুন 2026 সাল অনুসারে আমাদের বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন, অর্থাৎ বর্তমানে কে রয়েছেন এই ইলেকশন কমিশনের হেড, যিনি কিন্তু রয়েছেন জ্ঞানেশ কুমার। অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে মনে রাখবে যে রাজ্য কমিশনে, যেটা কিন্তু একটি স্বাধীন সংস্থা, অর্থাৎ আমাদের স্টেট যে ইলেকশন কমিশন সেটাও কিন্তু একটি স্বাধীন সংস্থা, যেটা কিন্তু সংবিধানের আর্টিকেলের মধ্যে রয়েছে, এবং যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটাও আমাদের সাংবিধানিক বডি 324 নম্বর আর্টিকেলে সেটা কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে, রাইট টু ভোট বা ভোটাধিকার, এটা আমাদের ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে রয়েছে? রাইট টু ভোট, এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আগের ক্লাসে কিন্তু এটি আমরা আলোচনা করেছিলাম। পরের প্রশ্ন, 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সময় ভাইসরয় কে ছিলেন? তো 1911 সালের কথা বলা হচ্ছে, যখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছিল, সেই সময় ছিলেন কে? লর্ড হার্ডিঞ্জ। অপশান নম্বর সি সঠিক উত্তর হয়ে যাবে। এবং এই সাথে সাথে তোমরা মনে রাখবে যে রাজধানী পরিবর্তনের ঘোষণা কিন্তু পঞ্চম জর্জ তিনি কিন্তু করেছিলেন, এবং এই ঘোষণায় বঙ্গভঙ্গ কিন্তু রদ করা হয়েছিল, অর্থাৎ 1911 সময় কিন্তু বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, যেটা 1905 সালে শুরু হয়েছিল। এবং লর্ড হার্ডিঞ্জ 1910 থেকে 1916 পর্যন্ত তিনি ভাইসরয় ছিলেন, সেই সময় তার টাইম লাইন এটা। এবং দিল্লিকে নতুন রাজধানীর নকশা সেটা কিন্তু করেছিলেন কে? এডউইন লুটিয়েন্স। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় চলে আসে। এডউইন লুটিয়েন্স তিনি কিন্তু দিল্লিকে নতুন রাজধানী হিসাবে তার নকশা কিন্তু তিনি তৈরি করেছিলেন, যখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হচ্ছে। এবং কলকাতা 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, অবশ্যই সেটাও কিন্তু তোমরা মনে রাখবে। তো আশা করি তোমরা এগুলো সকলেই জানো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন নদীকে আগে বাংলার দুঃখ বলা হতো? অর্থাৎ বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর হয়ে যাবে দামোদর রিভার। দামোদরকে বলা হয়ে থাকে বাংলার দুঃখ। যেমন বিহারের দুঃখ কোনটাকে বলা হয়? কোসি যে রিভার রয়েছে সেটাকে বিহারের দুঃখ বলা হয়, ঠিক সেরকম দামোদরকেও বলা হয়। কারণ কি? কারণ দামোদর নদের যে বন্যার জন্য একে এই নামে কিন্তু ডাকা হতো। এবং পরবর্তীকালে কিন্তু আমরা এই দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি, এটাকে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এটাকে কিন্তু তৈরি করা হয়েছিল। এবং ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা 1948 সালের 7ই জুলাই এটাকে তৈরি করা হয়, এবং এটি কিন্তু ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। অবশ্যই কিন্তু পরীক্ষায় চলে আসে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা, যেটা কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে। পরের প্রশ্ন আমরা দেখব। আচ্ছা, এখানে দেখে রাখবে যে দামোদর, যেটা ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, এবং এটি হুগলি নদীর একটি প্রধান উপনদী। পরের প্রশ্ন রয়েছে, সংবিধানে কত নম্বর ধারায় অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে? অর্থাৎ অর্থ কমিশনের গঠনের সম্পর্কে বলা হয়েছে 280 নম্বর আর্টিকেলে বলা হয়েছে অর্থ কমিশন সম্পর্কে এখানে বলা আছে। সাংবিধানিক সংস্থা এটিও, এবং অর্থ কমিশন প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন, যিনি অর্থ কমিশনের চেয়ারম্যান হয়ে থাকেন তাকে। এবং কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কর বন্টনের সুপারিশ করে থাকে এই অর্থ কমিশন। এছাড়া প্রথম যে আমাদের অর্থ কমিশন রয়েছে, ফাইন্যান্স কমিশন, যার চেয়ারম্যান কে ছিলেন? কে.সি. নিয়োগী। পরীক্ষায় চলে আসে। আমাদের যে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কে.সি. নিয়োগী। তিনি কিন্তু প্রথম আমাদের অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন। আর বর্তমানে কে রয়েছে? না, বর্তমানে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কিন্তু রয়েছেন অরবিন্দ পানাগড়িয়া, যিনি কিন্তু 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান রয়েছেন তিনি। এবং তার টেনিওর কিন্তু বাড়ানো হয়েছে 2026 থেকে 2031 সাল পর্যন্ত তিনি কিন্তু বর্তমানে থাকবেন কর্মরত অবস্থায়। আর 280 নম্বর আর্টিকেল, যেখানে অর্থ কমিশনের ক্ষমতা নির্ধারণ করে থাকে, অর্থাৎ 280 নম্বর আর্টিকেল অর্থ কমিশনের সাথে ডাইরেক্টলি সম্পর্কিত। পরের প্রশ্ন রয়েছে, স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন? তো এখানে অপশানগুলো দেখে নাও। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1893 সালে কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি শিকাগো ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। এবং এখানে 1893 এটা আমরা দেখে নিয়েছি। 1897 সালে তিনি কিন্তু রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন, পরীক্ষায় চলে আসে এটাও। এবং তার যে জন্মদিন সেটা কিন্তু 12ই জানুয়ারি, সেই দিন উপলক্ষে আমরা কিন্তু ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস এটাকে কিন্তু পালন করে থাকি। তিনি বেলুড় মঠ যেটা প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন বেলুড় মঠের স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা কত রয়েছে? তো ইম্পর্টেন্ট রয়েছে, আমাদের রাজ্যে অলরেডি কিন্তু বিধানসভা ইলেকশন হয়েছে সম্প্রতি, এবং এটা কিন্তু অবশ্যই আমাদের সকলকে জানতে হবে, পরীক্ষায় আসবে। 294টি টোটাল কিন্তু আমাদের আসন সংখ্যা রয়েছে রাজ্য বিধানসভায়। এবং রাজ্য বিধানসভায় যারা নিয়োগ হয়ে থাকেন তাদেরকে বলা হয়ে থাকে বিধায়ক বা এমএলএ।
এবং বিধানসভার মেয়াদকাল হয়ে থাকে কত বছর, না 5 বছর কিন্তু হয়ে থাকে, যেমনটা লোকসভার ক্ষেত্রে হয়। এবং বিধানসভা যেমন আমাদের নিম্নকক্ষ, ঠিক লোকসভাও কিন্তু আমাদের নিম্নকক্ষ। যদি বলা হয় উচ্চকক্ষ কোনটা, যেমন রাজ্যসভা হচ্ছে আমাদের উচ্চকক্ষ পার্লামেন্টের দিক থেকে, ঠিক সেরকম আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিধান পরিষদ যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চকক্ষ। যদিও আমাদের রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই। বিধান পরিষদ এমন শুধুমাত্র 6টা রাজ্য রয়েছে যাদের কিন্তু নিজস্ব বিধান পরিষদ রয়েছে। আমরা সেগুলো দেখেও নেব পরবর্তীতে। এটা আমরা দেখে নিই এখন, যে বিরোধী দলের যে নেতা সেটাকে কিন্তু রাজ্যপাল কর্তৃক মনোনীত হয়ে থাকেন, নির্বাচিত হন তিনি, মনোনীত নন, তিনি কিন্তু নির্বাচিত হন রাজ্যপালের মাধ্যমে, যিনি বিরোধী দলনেতা হন তিনিও। সুতরাং পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মোট আসন সংখ্যা কত রয়েছে? 294টি কিন্তু বর্তমানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে। এর সাথে কিন্তু আমরা দেখে নেব যে টোটাল এমন 6টি রাজ্য রয়েছে ভারতে যাদের কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, অর্থাৎ তাদের বিধানসভা তো প্রত্যেকটা রাজ্যেই আছেই, তার সাথে সাথে বিধান পরিষদও রয়েছে, যেটা হচ্ছে আমাদের উচ্চকক্ষ। যদি আমাদের পশ্চিমবঙ্গে সেটা নেই, তাহলে কোন কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশের রয়েছে, মহারাষ্ট্রের আছে, বিহারের আছে, কর্ণাটকের আছে, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এই 6টি রাজ্য রয়েছে যাদের বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এরা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এদের কিন্তু রয়েছে। তো কেমন লাগছে ক্লাসটা অবশ্যই সকলে সেটা লাইক শেয়ার করে দেবে, লাইক শেয়ারের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে, এবং কমেন্ট সেকশনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা তোমরা জানাতে পারো। পরের প্রশ্ন রয়েছে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। কত সালে করেন তিনি? 1905 সালে এটি প্রতিষ্ঠা করেন, এবং গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন, এবং তিনি কিন্তু 1905 সালে এটি কিন্তু পুনেতে প্রতিষ্ঠা করেন, মহারাষ্ট্রের পুনেতে। পরবর্তী আমরা দেখব, এই যে গঙ্গাধর তিলক রয়েছেন তিনি কিন্তু একজন চরমপন্থী মতাদর্শের নেতা ছিলেন। ঠিক আছে, এখানে 3জন ছিলেন চরমপন্থী, 3জন 4জন অনেকেই ছিলেন। যেমন আমরা যদি বলি কে কে ছিলেন? লাল বাল পাল, ঠিক আছে, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এনারা সকলেই কিন্তু চরমপন্থী দলের নেতা ছিলেন। ঠিক আছে, আর তার সাথে মনে রাখবে এই যে কেশরী মারাঠা পত্রিকা, এই দুটোই কিন্তু সম্পাদনা করতেন গঙ্গাধর তিলক, এবং স্বরাজ আমার জন্মগত অধিকার, এই স্লোগানটি কিন্তু তারই ছিল। পরবর্তী রয়েছে দাদাভাই নৌরোজি, তিনি কিন্তু আমাদের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কিন্তু পরিচিত রয়েছেন, এবং ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য ছিলেন তিনি। পরীক্ষায় এই লাইনটা থেকে অনেক প্রশ্ন এসেছে, কেন্দ্রীয় সরকারি এক্সামেও কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে এই লাইনটা থেকে। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য কিন্তু ছিলেন দাদাভাই নৌরোজি, এবং পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটি কিন্তু তারই ছিল, এবং সম্পদের বহির্গমন তত্ত্ব, এটিও কিন্তু তিনি তুলে ধরেছিলেন। তো এই সমস্ত তথ্য যেগুলো পরীক্ষায় আসে সব কিন্তু তোমাদের এখানে কিন্তু দেখানো হয়েছে খুব সুন্দরভাবে, যেমনটা তোমরা দেখবে এইগুলো থেকেই কিন্তু তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী রয়েছে এমজি রানাডে, তিনি কিন্তু পুনের যে সার্বজনিক সভা, এটি কিন্তু তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, এবং সামাজিক সংস্কারক হিসাবে তিনি কিন্তু পরিচিতি লাভ করেন, এবং গোপাল কৃষ্ণ গোখলের যে রাজনৈতিক গুরু কিন্তু তিনি ছিলেন এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। তো এই পর্যন্ত ছিল আমাদের ক্লাসটি। কেমন লাগলো তোমাদের সকলের অবশ্যই সেটা তোমরা জানাবে। ধন্যবাদ সকলকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমাদের একটা প্রশ্ন আমি করেছি যেটা কিন্তু হোমওয়ার্কের প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে রাইট টু ভোট বা ভোটাধিকার, এটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে? ভোটাধিকার, এটা অবশ্যই তোমরা সকলে কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ইতিমধ্যে আমাদের রাজ্যে ভোট তো হয়েছে, তার জন্য কিন্তু এটা পরীক্ষায় আসতেই পারে, না আসার কিছু নেই। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপটা রয়েছে সেটাকে ডাউনলোড করে রাখবে, ক্লাসের পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে, এবং যারা যারা দেখছো ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে, কারণ এই ধরনের ক্লাস এবং তোমাদের যখন ফুল নোটিফিকেশান এবং সিলেবাস চলে আসবে তখন কিন্তু প্রপারভাবে আমরা কিন্তু এখনও পর্যন্ত গ্রামীণ উন্নয়ন বা এই ধরনের কোনো চ্যাপ্টার কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন এখনও পর্যন্ত নিইনি। তার প্রধান কারণই হচ্ছে টোটাল সিলেবাসটা এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি। নোটিফিকেশান আসুক, তারপর কিন্তু সিলেবাস অনুযায়ী প্রপারভাবে তোমরা কিন্তু ব্যাচও পাবে এবং ক্লাসও পাবে, দুটোই কিন্তু পাবে। তার জন্য অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে অ্যাপটি রয়েছে সেটা সকলে ডাউনলোড করে রাখবে। এছাড়া তোমাদের জন্য কিন্তু আমি যে ইউটিউব চ্যানেল রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার, সেখানে কিন্তু প্লেলিস্ট করে দিয়েছি। এই যে 10-10টি ক্লাস রয়েছে এবং ম্যাথের যে আলাদা ক্লাস চলছে, দুটোর কিন্তু আলাদা করে আমি প্লেলিস্ট তৈরি করে রেখেছি, যেখানে খুব সুন্দরভাবে পরপর সাজানো রয়েছে। যেমনটা তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী তোমরা কিন্তু সেই প্লেলিস্টটা ফলো করলেই ওখানে কিন্তু আমি আপডেট করে দেবো। এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে। অবশ্যই কিন্তু 1 জুলাই
1 জুলাই থেকে কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এখানে কিন্তু আমরা 10 মিনিটের মধ্যে একদম অল্প সময়ে ম্যাক্সিমাম ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু কভার করে নেব। কারণ অনেকেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের নামে তোমাদের মানে একদম বিরাট বড় বড় তোমাদের কিন্তু ক্লাস চলে, ঠিক আছে, যেগুলো কিন্তু অনেকটা তোমাদের টাইম কনজিউম হয়ে যায় এবং টাইমের নষ্ট হয়। সেই জন্য কিন্তু ডেইলি এটা কিন্তু ইউটিউবে চলবে, অবশ্যই সেটা কিন্তু তোমরা ইউটিউবে চলে আসবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। যার যেটা প্রয়োজন রয়েছে এগুলোর মধ্যে তার সেটা অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে, কারণ এগুলো প্রতিটাই কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আর অ্যাপটা এখানে ইন্টারফেস দেখতেই পাচ্ছ, প্রয়োজন মতো অবশ্যই সকলে ডাউনলোড করে রাখবে, প্রয়োজন অবশ্যই আছে, কারণ ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা এখানেই পাবে। ধন্যবাদ।